যুক্তরাষ্ট্রের হিউস্টন স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 11টায় পর্তুগালের সঙ্গে উজবেকিস্তানের খেলায় 5-0 গোলে উজবেকিস্তানকে হারিয়েছে পর্তুগাল। আর যদি একটুখানি পর্তুগালের খেলা নিয়ে বলতে চাই তাহলে সবার আগে CR7 এর প্রসঙ্গ তো আসতেই হবে। ওয়েলকাম ব্যাক CR7, উই অল লাভ ইউ। ক্রিস্টিয়ানো রোনালদো তার জোড়া গোলের পাশাপাশি কিন্তু নুনে মেন্দেসও খারাপ খেলেননি, বরং বলতে হবে যে সমালোচকরা বলছেন, বিশ্লেষকরা বলছেন তিনি নাকি ম্যাচের সেরা খেলোয়াড়, কারণ তার আক্রমণাত্মক খেলা এবং উইং ব্যাক খেলা। সেই সঙ্গে রাফায়েলও কিন্তু তার ফিনিশিং, তার প্রেসিং, দলের প্রেসিং সবকিছু মিলিয়ে অনেক অনেক ভালো খেলেছেন এবং পর্তুগাল আসলে ডিজার্ভ করে তাদের জয়। পর্তুগালকে অনেক অনেক শুভকামনা। সেই সঙ্গে ইংল্যান্ড খানার ম্যাচটিও গুরুত্বপূর্ণ ছিল, পরবর্তীতে পানামা ক্রোয়েশিয়ার ম্যাচ এবং আমরা দেখেছি কলম্বিয়ার সঙ্গে কঙ্গোর খেলাটিও। সবকিছু নিয়ে আজকে কথা বলবো। আজকে দুজন স্পেশাল গেস্ট আমার সঙ্গে আছেন। সবার আগে ওয়েলকাম করছি দেশ রূপান্তর প্রেজেন্ট স্ট্রাইকার, স্পন্সরড বাই ফিনিক্স ফাইন্যান্স। আমি তাস্টিফা মোহন আপনাদের হোস্ট আছি। আপনাদের সঙ্গে আমার সঙ্গে আছেন আমাদের ফিনিক্স ফাইন্যান্সের অনারেবল চেয়ারম্যান মোহাম্মদ মহসিন এবং আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দল আলফাজ আহমেদ। দুজনকে ওয়েলকাম করছি আমাদের স্ট্রাইকার প্রোগ্রামে। স্যার ভালো আছেন নিশ্চয়ই? আলহাজ ভাই ভালো আছেন নিশ্চয়ই? স্যার তো ব্রাজিল দলের সাপোর্টার, যদিও পর্তুগালের প্রসঙ্গ নিয়ে কথা হচ্ছিল, কিন্তু একটু পর্তুগাল নিয়ে কথা বলতে চাই, কারণ উত্তেজনাটা এই মুহূর্তে তুঙ্গে। রোনালদোকে কেনা বেশি ভালোবাসে, রোনালদো একজন তারকা প্লেয়ার। তো আপনার গতকালকে সে যখন জোড়া গোল করলো কেমন লেগেছে, খেলাটা কেমন লেগেছে? বেসিক্যালি আপনি ঠিকই বলেছেন, ব্রাজিলের সাপোর্টার, বাট পর্তুগাল অনেকদিন পরে না জ্বলে উঠেছে। বাট রোনালদো তো CR7 এই বয়সেও সে যা খেললো সত্যি সেটা দেখার মতো। আর তারা যে কামব্যাক করেছে, যেটা আমার মনে হয় যে 5 গোল দিয়ে, সেটা শুরুটা। বাট অন্যভাবে বললে হয় যে এখন কতদূর যেতে পারে সেটা হলো দেখা। পর্তুগাল টিমটা আসলে আমার মনে হয় যে একটা জায়গায় যে তারা আবার থমকে যায়, তো সেটা হয়তো অনেকে পছন্দ করবে না। তো সেটা আমরা দেখি, লেটস হোপ ফর দ্য বেস্ট, দেখি কতদূর যায় তারা। একদমই তাই। আলাস ভাই, আপনার কাছে জানতে চাই যে পর্তুগাল যে টিমটা রয়েছে, যেখানে রোনালদোর তারকা খ্যাতি সব থেকে বেশি, কিন্তু একটা সমস্যা থেকে যায় যে বলা হয় যে পর্তুগাল টিমটা আসলে রোনালদোময়, বাকিদেরকে আসলে সেই তুলনায় অনুজ্জ্বল লাগে। এবং মিডফিল্ডে এই যে স্ট্রাইকার রোনালদো, তিনি আসলে কতটা ভালো খেলতে পেরেছিলেন, কিংবা পুরো দলটির সঙ্গে তার সমন্বয়টা আসলে ঠিক কিরকম ছিল, আপনার কি মনে হয়? ফার্স্ট ম্যাচ যাওয়ার পরে পর্তুগালের প্রতি মানুষের একটা আশা হতে হয়েছে যে পর্তুগাল যেভাবে শুরু করছে ফার্স্ট ম্যাচ, তো রোনাল্ডোর প্রতিও সবাই ছিল আমার একটা প্রিয় খেলোয়াড়, বাট তার থেকে যে পারফরমেন্সটা আসা দরকার ছিল ফার্স্ট ম্যাচে, সবাই হতাশ এবং তাকে নিয়ে সংকট ছিল যে রোনাল্ডো কি করে এই বয়সে ওয়ার্ল্ড কাপে। বাট আমরা আসলে রোনাল্ডো এমন একটা প্লেয়ার যে সবসময় বিগ ম্যাচ খেলা প্লেয়ার, তারা হলো বড় বড় ম্যাচ খেলে অভ্যস্ত। তো একটা ম্যাচ খারাপ যেতেই পারে প্লেয়ারদের, সেকেন্ড ম্যাচে সে এসে প্রমাণ করলো আসলে সে এখনো ফুরিয়ে যায়নি, সে তার সুযোগ পেলে যে কাজে লাগাতে পারে। তার গোল করার অ্যাবিলিটি, 2টা গোলই চমৎকার গোল, এবং সে প্রমাণ করেছে সে এখনো শেষ হয়ে যায়নি। এই ওয়ার্ল্ড কাপ দেখাবে দর্শকদেরকে, সেই প্রত্যাশা এবং সেই আশা আমরা করছি। অনেকে বলছেন যে 90 দশকের স্ট্রাইকাররা আসলে উপরে থেকে ঠিক যেভাবে খেলতেন সেই ধরনের একটা স্ট্রাইকারকেই আমরা কালকে দেখেছি। রোনালদোকে আমরা ঠিক যেভাবে দেখতে চেয়েছি সেরকম করে দেখেছি। আপনার কাছে কি তাই মনে হয়েছে? অবশ্যই অবশ্যই, এবং তার কমিটমেন্ট, মানে এই বয়সে সে যে এইভাবে ডিসিপ্লিন, যেভাবে তার খেলাটা ধরে রাখার যে পরিকল্পনা করে সে এখন পর্যন্ত খেলছে, আমার মনে হয় যে আসলে সবার পক্ষে এটা সম্ভব না। মেসিও একই রকম, এবং তারা আসলে ফুটবলের এই বিগত 20 বছরে সারা পৃথিবীর মানুষকে যে ফুটবল দিয়ে আনন্দ দিয়েছে গোল করে, এটা শেষ সময় যদি এসে খারাপও করে, তারপরেও আমরা আসলে তাকে ভাবাই দেওয়া উচিত, এবং আমার মনে হয় যে সে তার পারফরমেন্স ধরে রাখবে এবং তার প্রতি ভালোবাসাটা সবার থাকবেই। এটা নিয়ে আসলে মানে আনডাউটেডলি কিছু বলার নেই এই ব্যাপারটিকে। স্যার, পর্তুগালের ম্যাচটি আপনি বলছেন যে দেখেছিলেন এবং বেছে বেছে কিছু কিছু ম্যাচ দেখা হচ্ছে। তার মধ্যে যেহেতু আপনি ব্রাজিলের সাপোর্টার, ব্রাজিলের খেলা, আর্জেন্টিনার খেলা তো মাস্ট দেখতেই হচ্ছে। তাহলে একটু পেছনেই ফিরে যায়, আর্জেন্টিনার কথা বলে লাস্ট যে ম্যাচটা হলো আর্জেন্টিনা এবং অস্ট্রিয়ার যে ম্যাচটা হলো, যেটাতে আর্জেন্টিনা জিতলো এবং সেখানেও তো মেসিকে আমরা জোড়া গোল করতে দেখেছি। তো ওই ম্যাচটা আপনার কেমন লেগেছিল, কোন বিষয়টা বেশি ভালো লেগেছে? আর্জেন্টিনা মেসির যে খেলা এখনো আমাকে খুব অভিভূত করে। এই বয়সে সে যা খেলছে এটা বলার অপেক্ষা রাখে না। স্পেশালি লাস্ট 2টা ম্যাচে সে টোটাল বলে 5টা গোল দিল, এটাও একটা বড় একটা ব্যাপার। হ্যাঁ, অবশ্যই। অ্যান্ড অ্যানাদার পার্ট ইজ
আমার কেন জানি মনে হয় যে আর্জেন্টিনা বোধহয় এবার একটা কিছু করবে, হয়তো করতে পারে। আরেকটা জিনিস আমার খুব ভালো লাগে যে আমরা এত দূরে থাকি, আর্জেন্টিনা ব্রাজিল অনেক দূরের দেশ আমাদের থেকে, আমাদের দেশের লোকজন যে এত সাপোর্টার এই দুটো দেশের প্রতি, এটা সত্যি আমাকে খুব আনন্দ দেয়। এবং যে আমি ব্রাজিলের সাপোর্টার বলে বলবো না, ইউরোপের দিক থেকে একটু কম আমরা সেরকম সবকিছুই পাই, মানে ফুটবলের দিক থেকে আমাদেরকে ইভেন আর্জেন্টিনা সবাই বলে যে ওরাই আশ্চর্য হয়ে যায়, এত সাপোর্টার ওদের দেশেও নাকি এত ক্রেজ নাই। আপনাদের আপনাদের শৈশবেও যেভাবে যে ফিফা ওয়ার্ল্ড কাপের যে উত্তেজনাটা ছিল, এখন এই 2026 এ এসে কি উত্তেজনা সেরকমই আছে, নাকি সেই সময় মজাটা বেশি ছিল? সেই সময় তো একটু মজাটা অবশ্যই বেশি ছিল, এত মিডিয়ার যেরকম ভাব, এখন তো একটু সবকিছু করলেই পাওয়া যায়, খুব এক্সাইটমেন্ট ছিল তখন ওই আমলে, প্লেয়াররা ছিল অন্যরকম। তো এখনো আছে, বাট জেনারেশন ওয়াইজ আমরা বলবো যে আমাদের জেনারেশন বোধহয় একটু বেশি পাগলই ছিলাম আমরা, ক্রেজটা বেশি ছিল। এখন তো এরা তো পছন্দ করবেন, এরা আবার একটু বেশি কুইক ডিসিশন চায় সবকিছুতে আমার মনে হয়, এই জেনারেশন যারা। তা আমরা ছোট খেলার থেকেই আমাদের একটা অভ্যাস ছিল খেলাধুলার প্রতি আমাদের সবার, যার ফলে আমরা একটু বেশি সব দিক দিয়ে বেশি খবর রাখতাম। তখন তো প্রিন্ট মিডিয়া এত জোর জোর ছিল না। নিজেরা খুঁজে খুঁজে অনেক খোঁজ খবর রাখা হতো। অবশ্যই অনেক খোঁজ খবর রাখতাম, বাবা মারাও এরকম সাপোর্ট দিত। লেখাপড়া মুখ্য ছিল অবশ্যই, তো তারপরেও খেলাধুলা, তখন টিভি এত লাইভ দেখাতো না। এখন তো এত খেলা দেখায়, মাঝে মাঝে বোর হয়ে যাই যে 2 ঘন্টা পর এত খেলা, এটা একটা আমার কোনটা ছেড়ে কোনটা দেখবো। কোনটা ছেড়ে করে, এটা একটা কেমন জানি মনে হয়। তা আসল খেলা কিন্তু রয়ে গেছে, এতগুলো টিম 48, তারপরে আমরা 32-এ যাব, 16 যাব, 8-এ গেলে আমার মনে হয় যে আপনি রিয়েল পিকচারটা পাবেন যে কে কার কত, আমার মনে হয় আলফেজ আমার সাথে একমত হবে, অবশ্যই 8-এ গেলেই আসল দেখা যাবে। তো আর অন্যভাবে বলি, তখনই বোধহয় কান্নাকাটি শুরু হয়ে যাবে সবার, যে একটা টিম বাদ হয়ে যাবে। হ্যাঁ, স্যারের কথা সূত্র ধরে এই প্রসঙ্গটা আমি টানতে চাই, যে যদিও আমি আসলে একটু পর্তুগাল ম্যাচ নিয়ে আরেকটু কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু যেহেতু প্রসঙ্গটা উনি টানলেনি যে এরপরে 32, এরপরে 16, তারপরে 8, অনেকটা পথ এখনো বাকি, এখনো প্রথম ধাপের ম্যাচ চলছে, কিন্তু তারপরেও কি কোথাও গিয়ে মনে হচ্ছে যে যেসব দলকে আমরা ছোট করে দেখছি, ঠিক ছোট করে দেখা না, মানে হয়তো র্যাঙ্কিং অনেক পেছনের দিকে রয়েছে, কিন্তু তারা আসলে এমন হাড্ডাহাড্ডি লড়াইটা করছে যেটা আসলে মাঝে মধ্যেই চমকে দিচ্ছে আমাদেরকে। যেমন ইংল্যান্ড ঘানার ম্যাচটা যদি আমরা এখনো দেখি, আসলে বলা মুশকিল যে নকআউটে আসলে অনেক ভালো টিম আউট হয়ে যেতে পারে, কারণ ফুটবল খেলার এমন কোনো টিম নাই ওয়ার্ল্ডের যে বলবে যে আমরা আজকে জিততে পারবো। এই জায়গাটা আসলে দেখা যাবে যে নকআউটে অনেক ভালো টিম হয়তো আউট হয়ে যেতে পারে। আপনি দেখেন, এই যে স্পেন ফার্স্ট খেলায় ড্র করলো, তারপরে হলো গিয়া অনেক টিমই ড্র করছে খেলায়। তো আমার মনে হয় যে নকআউটে যখন যাবে তখন আসলে অনেক ভালো টিমও আউট হয়ে যেতে পারে, সম্ভাবনা আছে। মানে ইনফ্যাক্ট পর্তুগালের পজিশনটাও তো এখনো পুরোপুরি শক্ত নয় নকআউটের জন্য। না, গ্রুপ পর্যায়ে অলরেডি তারা কোয়ালিফাই করে ফেলেছে, তো সেকেন্ড রাউন্ডে যাওয়ার পরে বোঝা যাবে আসলে কার শক্তি কতটুকু। পর্তুগালের বিষয় নিয়ে কথা বলছিলাম, তার পাশাপাশি আরো একটা ম্যাচ যেটা হয়েছে পরপরই, ইংল্যান্ড এবং ঘানার ম্যাচ, যেখানে আসলে ড্র করেছে। আমরা জানি যে ইংল্যান্ড ভীষণ শক্তিশালী একটি দল, পাশাপাশি ঘানা কিন্তু ভালো ডিফেন্সিভ খেলেছে। কোনোভাবে কি ইংল্যান্ডের কাছ থেকে এটা কাম্য ছিল? কোনোভাবে কি আমাদের মানে মনে হচ্ছিল না যে ইংল্যান্ডের জয়ী হওয়া উচিত ছিল এখানে? অবশ্যই ইংল্যান্ড তো ভালো টিম, এবং ঘানা আপনি আফ্রিকার শক্তিশালী একটা দল। আসলে কোচের সব ট্যাকটিক্যাল আমাদের সেইভাবেই তারা খেলছে, 5 ডিফেন্স নিয়ে, এবং 5 ডিফেন্স 4টা মিডফিল্ড, একটা স্ট্রাইকার যখন খেলে 5-4-1, তখন আসলে একটা টিমের গোল বের করা খুবই দুষ্কর হয়ে যায়। তো সুযোগ পেয়েছিল ইংল্যান্ড, বাট আমার মনে হয় যে ঘানাও অনেক শক্তিশালী দল, আফ্রিকার তারা সবসময় ভালো দল। কিন্তু আফ্রিকার এবছর এই ওয়ার্ল্ড কাপে কিন্তু তাদের গত গত যতগুলো ওয়ার্ল্ড কাপ ছিল, তাদের যেই সুনাম অনুযায়ী ফুটবল খেলা দেখেছি আফ্রিকান টিমগুলো, সেই সুনামটা তারা এবছর আমার মনে হয় চোখে পড়ছে না। বিশেষ করে অনেকে এই কথাটাই বলছে যে ইংল্যান্ডের আসলে সুযোগ থাকা সত্ত্বেও তারা সেই সুযোগটা কাজে লাগাতে পারেনি। যাই হোক, প্রসঙ্গক্রমে তো পানামা ক্রোয়েশিয়ার খেলাটা আমরা দেখেছি, ক্রোয়েশিয়া জিতেছে সেখানে, এবং কঙ্গোর সঙ্গে যে কলম্বিয়ার খেলাটা ছিল সেখানে তো কলম্বিয়া জিতেছে। আমি একটু স্যারের কাছে আবারও ফিরে আসি, ব্রাজিলের ফ্যান আপনি, ব্রাজিলের খেলা নিয়ে যদি কথা বলতে হয় তাহলে আসলে সেই সুদূর ইতিহাস নিয়ে কথা বলতে হয়, যেটাকে সেই মানে 90s এর সময়কার যারা ফ্যান ছিলেন, আপনারা যারা ছিলেন, তারা বলতেন যে মানে সাম্বা ফুটবল যেটাকে বলা হতো, যেটা ব্রাজিলের পথে পথে খেলে 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 একটা সময় গিয়ে ক্লাব পর্যায়ে এসে তারপরে এসে ফিফা ওয়ার্ল্ড কাপে তারা খেলেছে। সেই ছন্দটা কোথাও হারিয়ে গেছে, এটা সবাই খেয়াল করছে। আপনার কি মনে হয়?
বেসিক্যালি 82, 86, 90-তে যে স্টাইলে তারা খেলতো, কেন জানি হঠাৎ তারা এক সময় বোধহয় কোচ চেঞ্জ করলো একবার 94 বা 98-এ। ম্যানেজারও চেঞ্জ করেছে হ্যাঁ, অনেকবার। তখনই কোচ যখন চেঞ্জ হলো, তাদের সেই খেলার স্টাইলটা তারা চেঞ্জ করে ফেললো 90s-এ, বোধহয় লেট 90s, আমার মনে হয় 98-এ, ইফ আই এম নট রং। তখনই তাদের খেলাটা ওই ইউরোপিয়ান স্টাইলে চলে গেল। তারা তখন ডিফেন্সিভ খেললো, গোল খাবো না, গোল দেওয়া পরে। তো আগে যে স্টাইলটা, তখন তাদের র্যাপিড চেঞ্জ চলে আসছে, যার ফলে তাদের ওই সাম্বা যেটা, ওই সে স্টাইলটা তারা সবাই হারিয়ে ফেলে। তখন একটা প্লেয়ারের যে সেটটা ছিল, তাদের সক্রেটিস ছিল, জিকো ছিল, ফ্যালকাও জুনিয়র, সব চলে গেল। ওই সেটের পরে যখন আসলো তারা, তখন পরে অবশ্য রোমারিও, বেবে, তো ওরা জিনিসটা ঠিক করে ফেলেছিল, বাট 90-তে যে জিনিসটা আমরা দেখছি, তখন তাদের একটা বিরাট চেঞ্জ আসছে। সামহাও কি ফ্যানদের মধ্যে সেই নেতিবাচক প্রভাবটা পড়েছে যে কেন তারা সেই খেলাটা ফিরিয়ে আনছে না, কেন তাদের মধ্যে ওই বিষয়টা? ওই জন্যই বোধহয় লক্ষ্য কিছু করা সাপোর্টার যাচ্ছে। আলটিমেটলি আর্জেন্টিনা চলে গেছে কিছু আর্জেন্টিনার দিকে বেশি ধাবিত হয়ে গেল, যার ফলে আগে 50-50 ছিল। আমার কেন জানি মনে হয় আর্জেন্টিনার সাপোর্টার বেশি এখন, এই পর্যন্ত মানে এই পর্যন্ত বেশি। আমরা যারা একটু, আমরা বুড়া বলবো না, আমরা যারা ওল্ড এজ হয়ে গেছি একটু, আমাদের যারা আছে, আমাদের পরে আমি দেখি না, ইভেন আমার নাতিকে, টু বি অনেস্ট, আমার নাতিকে আমি ব্রাজিলের জার্সি দিলাম, ব্রাজিল বললাম, মুখে মুখে সে আর্জেন্টি বলে। আর অন্য কেন এটা শুনলো কোত্থেকে? তো দিস আর দ্য রিয়েলিটি আর কি। আমাদের দেশে আর্জেন্টিনার সাপোর্টার বেশি। এনিওয়ে, আমিও আর্জেন্টিনাকে চাই উঠুক। আমি অন্যভাবে নেন, আমি ইউরোপ চেয়ে অবশ্যই আমি ল্যাটিন আমেরিকার, আমরা ওই ঘরানার লোক, আমরা একটু ওদিকে সাপোর্ট দিব বেশি। আমার টানটাও বেশি সাউথ আমেরিকার জন্য, যেহেতু আমরা একটু গরিব ঘরের লোক, ওরাও আমাদের মতোই। আমি ইউরোপের সাপোর্ট করি না। আর আমি একটু আলফাজের কথা ছিল, একটু ইন্টারাপ্ট করি। ইংল্যান্ড টিমটা ক্রিকেটের সাউথ আফ্রিকার মতো, একটা বুঝে হারায় যায় তারা। তারা খুব খুব যায়, হই হই করে আবার যায় তারা। এটা ইংল্যান্ডের, এবং 1966 থেকে আমরা যখন বুঝতে শিখেছি, ছোটবেলা আব্বার কাছে শুনলাম, তাদের এই চ্যাম্পিয়নটা আমার সাথে কেন জানি এখন আমি দেখি, আমার সেখানে কন্ট্রোভার্সিয়াল মনে হয়। অনেকে আমার উপর রাগ হয়ে যায় কথাটা বললে। ওই গোল লাইনে যে ড্রপ কিকটা, যে জিও ফার্স্টের যে গোলটা, ওটা এখন আমার সন্দেহ মনে হয়। ওই জন্যই বোধহয় জার্মানি খুব খ্যাপা তাদের সাথে, ওই গোলটা নিয়ে। না, তা তো থাকবেই, যেহেতু আপনি ব্রাজিলিয়ান সাপোর্টার, তাদের সাপোর্টে আপনি আপনার মতো করে আপনার যে খেলা দেখার যে পার্সপেক্টিভ, সেটা নিয়ে কথা বলবেন, সেটাই তো আমরা আসলে শুনতে চাই আপনার কাছ থেকে। আমি একটু আলফাজ ভাইয়ের কাছে আসতে চাই। আপনি যদিও আর্জেন্টিনার সাপোর্টার, এবং স্যার যেটা বলছিলেন যে বাংলাদেশে আর্জেন্টিনার সাপোর্টার অনেক বেশি, এটার আরো একটা কারণ হতে পারে যে সবাই একটুখানি মেসিকে বেশি ভালোবাসে। যারা ব্রাজিল সাপোর্ট করে তারাও মেসিকে ভালোবাসে, তারাও মেসির খেলা দেখতে পছন্দ করে। কিন্তু আমি যদি ব্রাজিলের ব্যাপারটা আপনার কাছ থেকে একটু বিশ্লেষণধর্মী আঙ্গিক থেকে জানতে চাই, তাহলে মানে আপনি আসলে কি বলবেন? এতবার করে কোচ পাল্টানো, নাকি বারবার করে ব্রাজিলিয়ান খেলোয়াড়দের বিভিন্ন ধরনের ইউরোপিয়ান ক্লাবে খেলা, কোনটা আসলে তাদের খেলার সেই ছন্দ পতনটা ঘটিয়েছে? আসলে ওই যে রোনালদো, রোনালদিনো, কাকা, রবার্টো কার্লোস, ওরা যে একটা ব্যাচ ছিল, ওই ব্যাচের পরে থেকে আর কিন্তু একটা ব্যাচ তৈরি হয় না ব্রাজিলের। এবং স্কিল প্লেয়ার যেটা বলে, যে ব্রাজিলিয়ান ফুটবলের যে খেলাটা, ছন্দটা, ওই ছন্দটা আসলে প্লেয়ার সংকটের কারণে আমার মনে হয় যে এই জায়গাটা সমস্যা হচ্ছে। নেইমার কিন্তু খুবই চমৎকার ফুটবল খেলছিল, এবং তার ইনজুরির কারণে ব্রাজিল টিমের কিছুটা পিছিয়ে পড়েছে। মেসিও একটা, ওদের দেশের আর্জেন্টিনা একটা প্লেয়ারের উপরে কিন্তু সারা বিশ্ব তাকে চিনছে। তো ব্রাজিলের নেইমার ছিল, যে নেইমার আসলে যদি সামনের ম্যাচে খেলতে পারে, এবং কিছু কিছু যিনি মোমেন্টাম আছে ম্যাচের ভিতরে, যেগুলো মোমেন্টাম হয়, ওইগুলো আসলে মানুষ দেখতে ভালোবাসে। তো ওই জিনিসগুলো ব্রাজিলের টিমের মাঝে মিসিং আছে। আর এই প্রথম তারা কোনো বিদেশি কোচকে নিল, এবং সে এই ওয়ার্ল্ড কাপে আসলে পৃথিবীর সবচেয়ে সেরা কোচ। হ্যাঁ, তো ওনার আন্ডারে প্লেয়াররা আসলে নতুন ভাবে শুরু করছে। আর ব্রাজিলের খেলার স্টাইল ইউরোপিয়ান এবং ব্রাজিলিয়ান স্টাইল দুটো মিক্স হয়ে গেছে। পাশাপাশি বর্তমানে যারা খেলে ব্রাজিলের, তারা সবাই ইউরোপিয়ান লিগে খেলে। তো আসলে ওই ইউরোপিয়ান ক্লাবগুলোর সাথে ট্রেনিং সেশন, সব প্র্যাকটিস করার পরে আইসা আবার তাদের সাথে মিক্স আপ করাটা একটু মানে টিমের সঙ্গে টিম ম্যানেজমেন্ট করাটা খুব কঠিন হয়ে যায়। তারপরেও 2-3 জন ভালো প্লেয়ার থাকলে ব্রাজিলিয়ান স্টাইলে ফুটবল খেলে, ওই স্টাইলটা যদি মাঠে কার্যকারিতা করে, আমার মনে হয় যে ব্রাজিলের খেলা আবার ফিরে যাবে।
খুব চমৎকার লাগে কিন্তু মানে সামহাও মানে গোল দেওয়ার সময়টাতে অনেক সময় মানে ব্রাজিলিয়ান যে খেলার স্টাইলটা বোঝাও যায় না যে আসলে কে গোলটা দেবে, কখন কার পায়ে গিয়ে বলটা গিয়ে পড়বে। ওদের ওই স্টাইলটাই কিন্তু ওদেরকে সারা বিশ্বের অন্যান্য দলের থেকে অনেক অনেক বেশি ডিফারেন্ট করে তোলে। আর যেটা আপনি বলছিলেন যে আমরা যতটুকু শুনেছি যে হ্যাঁ একটা এক্সপেকটেশন আছে যে নেইমার জুনিয়র সামনে স্কটল্যান্ডের সঙ্গে আজকে যে খেলাটা আছে সেখানে খেলবে, এবং আমরা আসলে কতটুকু প্রত্যাশা করতে পারি নেইমারের কাছ থেকে, নেইমার কতটুকু ভালো পারফরমেন্স আমাদেরকে দেবে বলে আপনার ধারণা? যদি সে সুস্থ থাকে এবং অবশ্যই ইনজুরি প্লেয়ার ওয়ার্ল্ডের কোনো কোচ খেলায় না, যদি সে সুস্থ থাকে আমি অবশ্যই দর্শকরা নিরাশ হবে না তার প্রতি, এবং তার খেলার যে অভিজ্ঞতা, তার যে এক্সপিরিয়েন্স এবং যে কোয়ালিটির প্লেয়ার, আমার মনে হয় যে মানুষকে হতাশ করবে না। যতটুকু সময় তিনি থাকেন না কেন মাঠে, আমার মনে হয় যে ততটুকু সময় মাঠে আমাদের চোখ থাকবে নেইমারের প্রতি। আর স্যারের কাছে জানতে চাইবো যে এই স্কটল্যান্ডের সঙ্গে ব্রাজিলের যে খেলা সেটা তো ডেফিনেটলি আপনি দেখবেন যত ব্যস্ততায় থাকুক না কেন, কিন্তু এই খেলা থেকে আপনার প্রত্যাশা আসলে কি ব্রাজিলের কাছ থেকে? কারণ স্কটল্যান্ডের কথা যদি আমরা বলি তাহলে খুব যে আসলে হাড্ডাহাড্ডি লড়াই হবে ব্রাজিলের সাথে, বিষয়টি কি আসলেও তেমন? স্কটল্যান্ড কি আসলেও ব্রাজিলের সাথে ধোপে টেকার মতো অত শক্তিশালী দল? ব্রাজিলের ব্যাপারে আসলে বোঝা যায় না, ব্রাজিল যে কেমন খেলে এটি নিয়ে বড় সন্দিহান থাকি। এন্ড নাম্বার 2 হচ্ছে স্কটল্যান্ড অবশ্যই ভালো টিম, অত খারাপ বলবো না আমি, ভালো টিম। নেইমার ব্যাপারে বলতে চাই, নেইমার ও যতটুকু ইনজুরিতে এত ঝামেলা, মানে আমি ওর উপর একটু খ্যাপাই বলবো পার্সোনালি, ওর এত টাইম কিল করে নষ্ট করে। ফুটবল একটু রাফ এন্ড টাফ খেলতে হবে, সেখানে এসে পড়ে যে অনেকক্ষণ টাইম ওয়েস্ট করে এই করে, এটা আমার কাছে জিনিসটা খেলার রিদমটা নষ্ট করে দেয় আমার মনে হয়, ইটস মাই পার্সোনাল ওপিনিয়ন। আর কোচের ব্যাপারে আমার দুঃখ কষ্ট দুটোটাই। একটা ফুটবলের দেশ ব্রাজিল, ইটালিয়ান কোচ কেন নিল এটা আমি মেনে নিতে পারি না। আলফাজ রাইট যে অবশ্যই সে ভালো কোচ, ওনার মতো করে নাম্বার 1 টপ অফ দ্য লাইন এখন, বাট অ্যানাদার পার্ট ইজ ব্রাজিল ফুটবলের দেশ, একটা মানুষ কি নাই ওই দেশে কোচ হওয়ার মতো? ইটালিয়ান কোচ নিয়ে আসতে হবে আমাদের, এটা আমার কথা আর কি। এনিওয়ে, যারা তো আমাদের চেয়ে ভালো বুঝে, ফেডারেশন আছে সেখানে। তো আমি চাইবো ব্রাজিল কামব্যাক করুক, নেইমারও ভালো খেলুক, সবাই ভালো খেলছে, এমবাপ্পে উঠে আসছে, রোনালদো কালকে ভালো খেললো, মেসি দেখাচ্ছে, হ্যাঁ হ্যালান্ড ভালো খেলছে, সেও তো ভালো, সে একাই তার টিমকে সে উঠিয়ে নিয়ে গেছে, বুঝছি। এটা তো দেখার মতো বিষয়। সে খেলার চেয়ে গোল বেশি, অবশ্যই সে, এটা আশ্চর্য, নরওয়ে টিমকে সে একাই, আমার মানে ম্যারাডোনার মতো একাই সে নিয়ে যাচ্ছে টিমটাকে। দেখা যাক নরওয়ে কোথায় যে আটকে, ভালো টিম, নরওয়ে ইজ ভেরি গুড সাইড। আচ্ছা, সবকিছু মিলিয়ে ধরেন এই যে আমরা যে কথাটা বলছিলাম যে প্রথমে আমি বললাম যে আমেরিকার হিউস্টন স্টেডিয়ামে যে খেলাটা হচ্ছে পর্তুগালের খেলা নিয়ে কথা বলছিলাম, তো এই যে মেক্সিকোতে এবং আমেরিকাতে খেলা হওয়ার কারণে বাংলাদেশ সময় আমাদের খেলা দেখার সময়টা নিয়ে একটুখানি অসুবিধায় পড়তে হচ্ছে, কারণ বেশিরভাগ খেলাই মধ্যরাতে অনুষ্ঠিত হচ্ছে। সেটা নিয়ে কি কিছু বলবেন? এখন টাইমিং কি করা যাবে, তাদের দেশ তো অনেক দূরে, তাদের সকাল মানে আমাদের এখানে যেমন রাত, তাদের দুপুর, ইভেন তো কিছু কিছু খেলা তো তাদের দুপুর 12টায় হচ্ছে, আমাদের দেখলাম যে 1টায় খেলা ডাল আছে, তখন তাদের লোকের দুপুর 12টা, কিছু করার নেই, তারাও টাইমিং মিলাতে পারতেছে না, মানে এমন একটা জায়গায় পড়ে গেছে জিওগ্রাফিক্যালি, তারাও চায় ওয়ার্ল্ডের সবাই খেলার দেখুক, তো টাইমিং মিলাতে পারে না, যার ফলে তারাও দুপুরে খেলতে নামতেছে। তো যারা খেলা দেখার তারা ঠিকই দেখবে। এই 1 মাস তো আমাদের সব অনিয়ম টনিয়ম হচ্ছে, ঘুম কম হচ্ছে, এই হচ্ছে সবকিছু, তারপরে ইটস পার্ট অফ এ লাইফ, খেলা তো বাদ দেওয়া যাবে না। And we all say this is the greatest show of the earth. সো মানে ফিফা ওয়ার্ল্ড কাপের সাথে আসলে অন্য কিছু কোনো তুলনাই হয় না, কম্পারিজন হয় না। আলফাজ ভাই, আপনি যদিও আর্জেন্টিনার ফ্যান, তারপরে ব্রাজিল নিয়ে আমরা অনেক ধরনের অনেক কথা বললাম, কিন্তু এই যে এখনো 32-তে আমরা যাইনি, কিন্তু তার আগে যে খেলাগুলো হচ্ছে, প্রথম পর্বের খেলাগুলো একেবারে শেষের দিকে, আর মাত্র কয়েকটা খেলা বাকি আছে, তারপরেই আমরা নেক্সট সেশনে চলে যাব। তো এর মধ্যে যতগুলো খেলা হয়েছে আপনার কি মনে হয় আর্জেন্টিনা ব্রাজিল এই দুটো দল, যেহেতু বাংলাদেশের সব থেকে বেশি ফ্যান এই দুটো দলেরই, এদের ভবিষ্যৎ মানে কি ডিপেন্ড করছে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এর জন্য? এটা আসলে যদি দুই টিমই গ্রুপ চ্যাম্পিয়ন হয় দুই গ্রুপ থেকে, তাহলে হয়তো ফাইনালে দেখা হইতে পারে। আর যদি একজন গ্রুপ রানার আপ হয়, একজন গ্রুপ চ্যাম্পিয়ন হয়, তাইলে সেমিফাইনালে করতে পারে। এরকম একটা সমীকরণ আর কি শুনতে পাইছি আর কি আমি। থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনার কাছে জানতে চাই যে আপনি আসলে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এর সেমিফাইনাল বা ফাইনাল কিভাবে দেখতে চান? আর্জেন্টিনা ব্রাজিল মুখোমুখি হোক নাকি অন্য আমার কোনো তো একটা দেশ? স্বপ্ন, মানে আলফাজ আমার সাথে একবার, আমি সবাই চলে যাবো পৃথিবী থেকে, আমরা কম বেশি আগে পরে,
ব্রাজিল আর্জেন্টিনার ফাইনাল দেখার খুব শখ আমার ওয়ার্ল্ড কাপে। এটা যদিও মনে হয় সব আর্জেন্টাইন ব্রাজিল সবার ফ্যানদেরই আমার ড্রিম এটা, হ্যাঁ। একটা খেলা হোক, আমরা একটা খেলা দেখি ব্রাজিল আর্জেন্টিনা, এই ফাইনালটা আমার খুব ভালো লাগবে আর কি। সেমিফাইনালে অবশ্যই ইউরোপিয়ান টিম গুলো আসবে, এটা জার্মানিকে আমি সত্যি ভয় পাই, সব দিক থেকে আমার খুব ভীত লাগে। নেদারল্যান্ডসও তো ভালো হ্যাঁ অবশ্যই, ভালো টিম, ভালো হ্যাঁ। টিম। অবশ্যই ভালো টিম। পর্তুগাল টিমটাকে নিয়ে কালকে খুব ভালো লাগলো, কিন্তু দেখা যাক তারা কতটুকু যায়। রোনাল্ডোর প্রতি আমাদের একটু সফট কর্নার আমার আছে, ছেলেটা এত কষ্ট করে, একটু তারা একটু যাওয়া উচিত, সে একার পক্ষে তো সম্ভব না তার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। কষ্ট করে আপনি এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন আজকে। এই ছিল আজকের আয়োজন। কথা বলছিলাম আজকের ম্যাচগুলো নিয়ে, পরবর্তী পর্বে আবার পরবর্তী ম্যাচগুলো নিয়ে কথা হবে, আরো এক্সাইটিং বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। আমি হোস্ট আশরাফ মোহনা ফিরে আসবো আপনাদের কাছে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 নিয়ে। দেশ রূপান্তরের আয়োজন দেশ রূপান্তর প্রেজেন্ট স্ট্রাইকার, স্পন্সর্ড বাই ফিনিক্স ফাইন্যান্স। এতক্ষণ ছিলাম তাসনিফা মোহনা, আমার সঙ্গে দুজন গেস্ট ছিল, এবং আশা করছি আপনাদের ভালো লেগেছে আজকের আয়োজন। দেখা হবে আবার।